আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই সংক্রান্ত যে মূল্যায়ন টুলস রয়েছে সেগুলোর কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় সে সংক্রান্ত ভিডিও দেখব। তো চলুন দেখা যাক। আমরা একটি ছক দেখতে পাচ্ছি, এটি মূলত আমাদের ফলাফল সংরক্ষণ ছক। এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা বিষয় দেখিয়েছিলাম কিভাবে বাংলা বিষয়ে ফলাফল সংরক্ষণ করতে হবে এবং সে সংক্রান্ত বিভিন্ন টুলস দেখিয়েছিলাম যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যাচাই করা যেত। এই ভিডিওর লিঙ্কে, ডেসক্রিপশন লিঙ্কে আপনারা বাংলা বিষয়ের সে সংক্রান্ত ভিডিওটি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই সংক্রান্ত ফলাফল সংরক্ষণ ছক। এটি মূলত দ্বিতীয় পর্যায়, সেজন্য নভেম্বর 2025 রয়েছে। তো এটি মূলত আমাদের তথ্য সংরক্ষণ ছক। এখানে বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম, উপজেলা, জেলা, বিদ্যালয় কোড এবং মূল্যায়ন তারিখ লিখব। এরপরে যে আমাদের মূল্যায়ন টুলস রয়েছে সেই মূল্যায়ন টুলস আমরা একবার একটু দেখে নেই। শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই নভেম্বর 2025, প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী। তো এখানে মূলত আমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা টুলসে গিয়ে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত একটু কাজটি দেখব। আগের ছকের চেয়ে, বাংলা বিষয়ের ছকের চেয়ে এটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যে কাজটি আমাদেরকে করতে হচ্ছে সেটি হলো রোল নম্বর লিখবো, আমরা শিক্ষার্থীদের নাম লিখব। লেখার পরে একজন একজন করে আমরা মূলত এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ক্রমিক নংটি রয়েছে, এখানে যোগ ও বিয়োগ ও গুণ সংক্রান্ত সমস্যা সমাধান করা। এখানে 10 গুণন 1 রয়েছে, অর্থাৎ 10 নম্বর। এখানে একটি সমাধান করতে হবে যার জন্য নম্বর হচ্ছে 10। তো আমরা দেখে নিই যে কি সেই সমস্যাটি সমাধান করতে হবে। এই হচ্ছে প্রশ্নটি আমাদের। একটি দোকানে একটি খাতা 45 টাকায়, একটি পেন্সিল 15 টাকায় এবং একটি জ্যামিতি বক্স 250 টাকায় বিক্রি হয়। মেহেরুল ওই দোকান থেকে 4টি খাতা, 2টি পেন্সিল এবং একটি জ্যামিতি বক্স কিনে দোকানদারকে 500 টাকার একটি নোট দিল। সে কত টাকা ফেরত পাবে? এই হচ্ছে সমস্যাটি। এই গাণিতিক সমস্যাটির সমাধান করার জন্য শিক্ষার্থীদেরকে আমরা আলাদা কাগজ প্রদান করব। যেহেতু এখানে যে জায়গা রয়েছে সেখানে শিক্ষার্থীদের করা সম্ভব না, সেক্ষেত্রে তাদেরকে আমরা অতিরিক্ত খাতা দেব, সেখানে এই প্রশ্নগুলোর উত্তর করবে। তো এটি করার পরে যখন আমরা শেষ হয়ে যাবে সবগুলো মূল্যায়ন, তখন আমরা সেগুলো চেক করে নাম্বার প্রদান করব। এখানে এই প্রশ্নটির জন্য কত নম্বর রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখুন, 1 নম্বরের জন্য নম্বর রয়েছে 10, 2 নম্বরের জন্য রয়েছে 5, 3 নম্বরে রয়েছে 10, 4 নম্বরে রয়েছে 5। এরকম প্রত্যেকটি প্রশ্নের নম্বর কিন্তু এখানে রয়েছে। আমাদের যে মূল্যায়ন টুলস, সেই টুলসের উপরে কিন্তু কোনো নম্বর প্রদান করা হয়নি, যা শিক্ষার্থীরা বুঝতে পারে। এটি শিক্ষার্থীদের বোঝার ব্যাপার নয়, সেজন্য হয়তোবা সেখানে রাখা হয়নি। তো যাই হোক, যদি এই শিক্ষার্থী 1 নম্বর প্রশ্নটি সঠিকভাবে করতে পারে সেক্ষেত্রে আমরা তাকে এখানে 10 নম্বর প্রদান করব। আর যদি সঠিকভাবে না করে কিছুটা ভুল হয়ে থাকে কিংবা আংশিক হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা ওই অনুসারে নম্বর প্রদান করব এবং তার জন্য আমরা একটু ছোট্ট নোট রাখব কোথায় তার সমস্যা সেটি চিহ্নিত করার জন্য। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নের জন্য 2 নম্বরে রয়েছে একটি হিসাব করো 8-এর 3 ভাগ 5-এর 3 গুণ 5-এর 4। এটির জন্য নম্বর রয়েছে 5 নম্বর দেখতে পাচ্ছি আমরা। এরপরে 3 নম্বর রয়েছে ভগ্নাংশ সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা। এটির জন্য নম্বর হচ্ছে 10। জলিল সাহেবের 48,000 টাকা ছিল। তিনি এই টাকার 12-র 5 অংশ এতিমখানায়, 16-র 7 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তো আমি সবগুলো প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে। 4 নম্বরে রয়েছে একটি দশমিক ভগ্নাংশের গুণ। 5 নম্বরে রয়েছে দশমিক ভগ্নাংশের ভাগ। প্রত্যেকটির জন্য কিন্তু আমরা ফলাফল সংরক্ষণ ছকে নম্বর পাবো, সে অনুযায়ী আমরা খাতা মূল্যায়ন করব। 6 নম্বরে রয়েছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 48.8 বর্গমিটার, জমির দৈর্ঘ্য 12.2 মিটার হলে এর প্রস্থ কত?
7 নম্বরে রয়েছে একজন দোকানদার একটি বাক্সের 25টি কমলার মধ্যে থেকে 3টি কমলার ওজন মেপে যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম ও 371 গ্রাম পেল। কমলা তিনটির গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন নির্ণয় করো। এটি আমাদের গড়ের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। আমরা দেখি 8 নম্বর প্রশ্ন। জসিম একটি ব্যাংক থেকে 4000 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এটি 8 এর ক নম্বর। 8 এর ক্ষয় রয়েছে একটি দোকানে 2000 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? এটি আমাদের শতকরা যে অধ্যায় রয়েছে শতকরা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে 8 নম্বর দেখাচ্ছি। এই যে 8 নম্বরে রয়েছে শতকরা অধ্যায়। ক খ দুটি আলাদা আলাদা রয়েছে নম্বর। ক এর জন্য 10 নম্বর এবং খ এর জন্য 10 নম্বর। অর্থাৎ এই শিক্ষার্থী যদি পেরে থাকে সেক্ষেত্রে আমরা এখানে 10 নম্বর প্রদান করব, আর খ নম্বর যদি পেরে যায় সেক্ষেত্রে আমরা এর জন্য 5 নম্বর প্রদান করব। এখানে যে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী আমরা এগুলো পূরণ করব। 9 নম্বর দেখি ওজন পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যা, সেটি কি রয়েছে? 9 নম্বরে রয়েছে আরাফাত বাজারে গিয়ে 4.5 কেজি চাল, 775 গ্রাম সবজি এবং 2225 গ্রাম মুরগির মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? 10 নম্বরে একটি আয়তাকার ফুটবল মাঠের প্রস্থ 750 মিটার, এর ক্ষেত্রফল 9000 এওয়ার হলে এর দৈর্ঘ্য কত মিটার? 11 নম্বরে দুটি প্রশ্ন রয়েছে। কয় রয়েছে অপরাহ্ন 4:30-কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। ক নম্বরে রয়েছে 7:30-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 12 নম্বরে এখানে একটি আয়তলেখ রয়েছে। ডান পাশের আয়তলেখে কল্যাণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ও ওজন সম্পর্কিত তথ্য দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে ওই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? 2 নম্বরে 40 থেকে 44 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? এটি আমরা শিক্ষার্থীদেরকে সমাধান করতে দেব। এখানে শিক্ষার্থীরা সমাধান করবে। এবং 13 নম্বরে রয়েছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। অঙ্কিত বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো। তো এই হচ্ছে আমাদের মোট 13টি প্রশ্ন। 13টি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এই জ্ঞান সম্পর্কে যাচাই করা হচ্ছে। এরপরে আমাদের মূল কাজ হচ্ছে এই যে শিক্ষার্থী রয়েছে, এই একজন শিক্ষার্থী, এই শিক্ষার্থী মোট কত নম্বর পেয়েছে। যদিও এখানে আমি এই ছকের মধ্যে মোট কোনো কলাম পাইনি, তবে এখানে মোট একটি কলাম আপনারা করে নেবেন, কেননা মোট কলাম না করে আমি কিন্তু বাকি কাজ সম্পন্ন করতে পারবো না। তো যাই হোক, এই সবগুলো কলামের যোগফল আমরা এখানে একটি আলাদা ঘর করে নেব। সেই ঘরের মধ্যে আমরা মোট হিসেব করব। মোট হিসাব করার পরে যে নম্বর আসবে সেই নম্বরের ভিত্তিতে আমরা শিক্ষার্থীর শিখন অবস্থান নির্ণয় করব। শিখন অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব আমরা একটু দেখে নেই। এখানে নির্দেশনায় রয়েছে স্পষ্ট, সন্তোষজনক নয় বা চলতি মানের নিচে 0 থেকে 49। অর্থাৎ যদি শিক্ষার্থী 0 থেকে 49 নম্বর পেয়ে থাকে, এখানে যে মোট নম্বর আমি ডান পাশে টেনে দেখাচ্ছি, এখানে যে মোটে যদি 0 থেকে 49 নম্বর পর্যন্ত পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো সন্তোষজনক নয়, শিক্ষার্থীর শিখন অবস্থান এটি সন্তোষজনক নয় বা চলতি মানের নিচে লিখবো। আর যদি 50 থেকে 69 এর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আমরা সন্তোষজনক বা চলতি মান লিখব। 70 থেকে 89 পর্যন্ত যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উত্তম লিখব, এবং 90 থেকে 100 এর মধ্যে থাকলে অতি উত্তম লিখব। এভাবে আমরা শিক্ষার্থীদেরকে তাদের অবস্থান চিহ্নিত করতে পারবো। এটি হচ্ছে গণিত বিষয়ের জন্য নির্দেশনা। তো আশা করছি আপনারা মূল্যায়ন করতে পারবেন। সকল শ্রেণীর জন্যই মূলত গণিত বিষয় এভাবেই মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদেরকে। এর মাধ্যমে তাদের শিখন অবস্থান যাচাই করা যাবে। তো আমি শুধুমাত্র 5ম শ্রেণীর মূল্যায়ন টুলস দেখিয়েছি। আশা করছি আপনারা অন্যান্য শ্রেণীগুলোও মূল্যায়ন করতে পারবেন। ধন্যবাদ।